চুপা গ্রামটা শান্তিপূর্ণ ছিল। সবাই হাসি খুশি, বাচ্চারা খেলাধুলা করত, বুড়োরা গল্প করত। কিন্তু গ্রামের এক প্রান্তে ছিল একটা পুরনো ভাঙাচোরা বাড়ি, যেটাকে সবাই বুড়ো হাজার বাড়ি বলে ডাকত। এই রে, ওই বাড়িটার দিকে কেউ যায় না কেন রে? ওইখানে নাকি বুড়ো হাজার ভূত থাকে। রাত হলে দরজা খুলে নিজে নিজে বাজে। ভূত আছে, ভূত আছে। বাচ্চারা ভয় পায়, কিন্তু বাবলু খুব দুষ্টু ছিল। সে ভাবল ভূত দেখতেই হবে। শোন পিন্টু, আজ রাতে আমরা ভূত ধরব। তুই পাগল? ভূত ধরবি মানে? আমি ঘুমাবো, ভূত দেখবো না। ভয় পাস না রে, আমি আমার টর্চ আর গুগল লাগানো হেলমেট নিব। ভূত আসলেই রেকর্ড করে ফেলব, ইউটিউবে আপলোড করব চুপা গ্রামের ভূতের আসল ভিডিও। তাহলে আমিও যাব, কিন্তু আমার মায়ের কথা শুনবি না। বাবলু আর পিন্টু সাহস করে ভেতরে ঢুকল। ঘরটা একদম অন্ধকার। ছাদের কোনায় মাকড়সার জাল, ফ্লোরে ধুলো আর ভাঙা কাচ ছড়িয়ে আছে। কোনো ঘড়ি নেই, কোনো চেয়ার নেই, শুধু ঘরের এক কোণে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ওটা কি রে? ওটা কি দাঁড়িয়ে আছে? আমি দেখব কে? হে ঈশ্বর, ওটা নড়ছে রে। কে আমার ঘরে ঢুকেছে? আমরা চলে যাব। আমরা খেলতে এসে ভুলে ঢুকে গেছি। খেলতে? এখানে কেউ খেলে না, এখানে সবাই শেখে ভয়। ভূতের চোখে এক মুহূর্তে জ্বলে ওঠে স্মৃতি। তার মুখ ধীরে ধীরে পরিষ্কার হয়। এটা সেই হাজা মাস্টার। আপনি কি বুড়ো হাজা? হ্যাঁ, আমি একসময় শিক্ষক ছিলাম। এই ঘরটা ছিল আমার ক্লাসরুম। কিন্তু একদিন আগুনে সব পুড়ে গেল, আর আমি এখানেই রয়ে গেলাম। তাহলে আপনি ভয় দেখাচ্ছেন কেন? কারণ ভয় ছাড়া শেখা হয় না। যারা ভয় পায় না তারাই সত্য জানে। আমরা ভয় পাইনি স্যার, আমরা সত্য জানতে এসেছি। তাহলে পরীক্ষা দিতে হবে। এই 4টি শব্দ যার মনে থাকবে সেই আমার সত্যিকারের ছাত্র। আমরা লাগবো স্যার। তবে যাও, বাইরে গিয়ে বলো, এই ঘর অভিশপ্ত নয়, এই ঘর শেখার ঘর। ভূত আছে নাকি ওখানে? না, ও ভূত না, ও হাজা স্যার। ও আমাদের শিখিয়েছে ভয় মানে দুর্বলতা না, সাহস মানে শিক্ষা। তাহলে ওই ঘরটা আমরা ঠিক করব। ওটাই হবে আমাদের নতুন স্কুল। অনেক বছর আগে সবুজে ঘেরা এক জঙ্গলে বাস করত নানা রকমের প্রাণী। কেউ দৌড়ে বেড়াতো, কেউ ডালে বসে গান গাইতো, আবার কেউ নদীতে সাঁতার কাটত। জঙ্গলের মাঝখানে একটা বড় নদী ছিল, আর সেই নদীতে থাকতো এক কুমির। কুমিরের নাম ছিল কাটা। নদীর ধারেই ঝোপের ভেতর থাকতো এক চালাক শিয়াল, নাম তার ঝটপট। কাটা কুমিরটা ছিল শক্তিশালী কিন্তু অলস, সারাদিন রোদে গা এলিয়ে শুয়ে থাকত। অন্যদিকে ঝটপট শিয়াল ছিল বুদ্ধিমান, কিন্তু খাবারের জন্য তাকে নানান ফন্দি আঁটতে হতো। একদিন দুপুরে রোদ পোহাতে পোহাতে কাটা কুমির ঝটপটকে বলল, এই ঝটপট, তুই তো খুব দৌড়াদৌড়ি করিস, মাথাও ভালো কাজ করে। আমি ভাবছি আমরা যদি একসাথে কিছু করি তাহলে খাওয়া দাওয়ার চিন্তা থাকবে না। ঝটপট চোখ বড় বড় করে বলল, একসাথে কিছু করব মানে? তুই নদীতে থাকিস, আমি জঙ্গলে থাকি, আবার করবটা কি? কুমির হেসে উঠল, চাষ করব। জমি নদীর পাড়ে খালি পড়ে আছে, তুই বুদ্ধি দে, আমি শক্তি দিব। ঝটপট কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আগে ধান চাষ করি। ধান হলে চাল হবে, চাল দিয়ে ভাত খেতে পারবো। তারা দুজনে মিলে নদীর ধারে জমি তৈরি করল। কুমির তার শক্তিশালী লেজ দিয়ে মাটি সমান করল, আর শিয়াল বীজ ছিটিয়ে দিল। কয়েক সপ্তাহের মধ্যে জমি সবুজ ধানে ভরে গেল। তারা দুজনে মিলে নদীর ধারে জমি তৈরি করল। কুমির তার শক্তিশালী লেজ দিয়ে মাটি সমান করল, আর শিয়াল বীজ ছিটিয়ে দিল। কয়েক সপ্তাহের মধ্যে জমি সবুজ ধানে ভরে গেল। একদিন ধান কাটার সময় এলো। ঝটপট শিয়াল বলল, দেখ কাটা ভাই, আমি ধানের মাথার দিকটা চাই, কারণ মাথায় তো ধান থাকে। কুমির গম্ভীর গলায় বলল, ঠিক আছে,
তুই মাথা নে, আমি গোড়ার দিক নিলাম। ধান কাটা হলো, শিয়াল পেল ভরা ভরা ধানের শীষ, আর কুমির পেল। হরিয়াপুর গ্রামের এক কোণে রঘুবীর লোহার আর এক ছোট্ট ঘর। সকালের প্রথম কিরণে রঘুবীর তার যন্ত্র আটিয়ে কাজে বেরোতে করতে থাকেন। কতদিন এভাবে চলবে রাধা? তুমি দেখছো না, আমরা সবসময়ই হারিয়ে ফিরি। ভোরে একটু আশা নিয়ে যাই, সন্ধ্যার বেলায় হতাশ হয়ে ফিরি। আমার কি করার আছে? যেন ভালো কিছুও হবে না। রঘু, কি বলি? তোমার ভাগ্যের উপর কি বলি? যখনও অবস্থা ঠিক হতে শুরু করে, আবার কিছুরই ভাঙন পড়ে যায়। তুমিই বলো, কি করি? যখন একটু জমে তখনই তুমি অসুস্থ হয়ে পড়লে, সব খরচ হয়ে যায়। তারপর রতনের পায়ে সেই গম্ভীর আঘাত, আর পুরো চিকিৎসায় সব শেষ, সবটাই উড়ে গেল। বাবা, অনেক দিন ধরে আমার মনে ভালো মতো খাওয়ার ইচ্ছা আছে। আমাদের বাসায় কেন বাকি ঘরের মতো রান্না হয় না? আমি কেন অন্যদের খেতাম না? চিন্তা করে বসো না বেটা, আমাদের দিনও বদলাবে। একদিন আমরা বাকি লোকদের চেয়ে ভালো রান্নাও করব। তুই যা খাস তাই তোর মুখে আসবে। বাবা, যখন পাশের তাই আম্মার ঘর থেকে সুগন্ধ আসে, আমি টানে চলে যাই। একদিন গিয়ে দেখেছি, আমি পৌঁছতেই খাবার লুকিয়ে দিল তারা। ও বলল, এখান থেকে চলে যা। ওতেই ফিরে আসতে হয়েছে। রঘুবীর কিছু বলেন না। চুপচাপ নিজের যন্ত্র তুলে লোহার দোকানের পথে বেরিয়ে পড়লেন